প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারে আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত 10 জুলাই 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আশা করি খুব ভালো একটা দিন গেছে। তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষাটা ভালোই হয়েছে, এটা আশা রাখা যায়। আজকে তোমাদের সাথে আমি 11 জুলাই হাজির হয়েছি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে 2, 4, 5, 6, 7, 8 এই অধ্যায়গুলোর কিছু এমসিকিউ নিয়ে। আজকের এমসিকিউগুলো আমি সাজিয়েছি তোমাদের জন্য একটু ভিন্ন ক্যাটাগরিতে। কিছু জ্ঞানমূলক 10টা প্রশ্ন প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক, এবং প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক কিছু 10টা এমসিকিউ রিলেটেড ম্যাথমেটিক্স টার্ম নিয়ে, যেগুলো তোমাদের পরীক্ষার হলে তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা খাতা কলম দিয়ে রেডি হয়ে যাও এবং দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে তোমরা দেখে নাও তোমাদের স্ক্রিনে এইচএসসি 2025 অধ্যায় 2 অংশীদারি ব্যবসা। এই অধ্যায়ে আমরা এখানে প্রথম যে এমসিকিউটা লিখছি সেটা যদি তোমরা দেখো, অংশীদারি ব্যবসা সাধারণত কোন আইনের আওতায় পরিচালিত হয়। এটা যেহেতু এই অধ্যায়ভিত্তিক, আমরা অধ্যায়ের এই জ্ঞানমূলক প্রশ্ন আমাদের দরকার। অংশীদারি ব্যবসাটা 1932 সালের আইন অনুযায়ী গঠিত। অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন কয়জন অংশীদার থাকতে হবে? অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন 2 জন অংশীদার থাকে। প্রাইভেট অংশীদারিত্বে ব্যবসায় সর্বাধিক কয়জন অংশীদার থাকতে পারে? সর্বাধিক অংশীদার থাকতে পারে 50 জন। অংশীদারিত্বের চুক্তি লিখিত না থাকলে লাভ ক্ষতি ভাগ হবে। কিভাবে লাভ ক্ষতি ভাগ হবে? সমানভাবে। এটা কিন্তু তোমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। যদি অংশীদারি ব্যবসায় আমরা জানি আমাদের মুনাফা না দেয়া থাকে, নির্দিষ্ট করা না থাকে, তাহলে যে কয়জন অংশীদার থাকবে প্রত্যেকে সমানভাবে পাবে। এক্ষেত্রে যদি 3 জন থাকে তাহলে 33.33% করে পাবে, আর যদি 2 জন থাকে তাহলে 50-50 করে পাবে। এইভাবে তোমরা ভাগ করবা। 4 জন অংশীদার থাকলে 25-25 করে পাবে। এরপরে অংশীদারিত্বের চুক্তি লিখিত না থাকলে লাভ ক্ষতি ভাগ হবে। কিভাবে ভাগ হবে? সমানভাবে। 5 নম্বর প্রশ্ন, অংশীদারিত্ব ব্যবসায় দায় কেমন ধরনের? অংশীদারিত্ব ব্যবসায় দায় হচ্ছে সীমাহীন। 6 নম্বর কোশ্চেন দেখো, অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা হয় কোথায়? অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা হয় যৌথ মূলধন পদ্ধতিতে। এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা অনেকেই জানি না। অংশীদারিত্ব ব্যবসায় অন্যতম বৈশিষ্ট্য কি? অংশীদারি ব্যবসায় অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক আস্থা, যেটা আমরা বলি চুক্তি আর কি। চুক্তিটা হয় একে অপরের উপর আস্থা রেখে। অংশীদারিত্বে চুক্তিকে সাধারণত কি বলা হয়? অংশীদারিত্বের দলিল। অংশীদারের যে চুক্তিপত্রটা থাকে সেটাকে অংশীদারিত্বের দলিল বলা হয়। কোন ধরনের ব্যবসা পারস্পরিক আস্থা সবচেয়ে বেশি প্রয়োজন? অংশীদারিত্বে পারস্পরিক আস্থা প্রয়োজন। অংশীদারিত্ব ব্যবসায় মূলধন সংগ্রহ করা হয় কিভাবে? অংশীদারের আবেদনের মাধ্যমে। অংশীদারি ব্যবসায় মূলধন সংগ্রহ করা কিভাবে? অংশীদারের আবেদনের মাধ্যমে। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানির যে শেয়ারটা আছে সেই শেয়ারটা আবেদনের মাধ্যমে হয় না। শুধুমাত্র যৌথ মূলধনী কোম্পানি না, অংশীদারি ব্যবসাটাও এভাবে হয়। এরপরে আমরা কিছু ম্যাথমেটিক টার্ম দেখব এখানে। রহিম, করিম ও জামিল সমান হারে 60,000 টাকা লাভ ভাগ করে নিল। প্রত্যেকে কত টাকা পাবে? 30,000 টাকা পাবে। 2 অংশীদার লাভ 3:2 অনুপাতে ভাগ করে মোট লাভ 50,000 টাকা হলে কে কত টাকা পাবে? আর কার অংশীদার কত বড় হবে? দেখো, 2 জন অংশীদারের বলছে, একজন বলছে 3:2। অংশীদারের অনুপাত হচ্ছে আমাদের 3:2, আর আমাদের মোট লাভ কত? তোমরা যদি দেখো, মোট লাভ হচ্ছে আমাদের 50,000 টাকা। এখন তোমরা ঠিক যেভাবে মুনাফা বন্টন করো এই অধ্যায়ে, ঠিক এইভাবে এটা সলভ করবা। এখন মুনাফা বন্টন করার জন্য আমরা এই আনুপাতিক রাশিটা কি করি? যোগ করে ফেলি। যোগ করলে কত হয়? 5। আনুপাতিক রাশির যোগফল টোটাল কত আসে? 5। একজন অংশীদার পাবে কত? 3 ভাগ। আরেকজন অংশীদার পাবে কত? 2 ভাগ। তাহলে এই 5 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করব। এই জিনিসটাকে আমরা করব 50,000, আমাদের যে টোটাল মুনাফা আছে সেইটা। তাহলে দেখো, আমাদের এখানে একটা অ্যামাউন্ট আসে হচ্ছে 30,000 টাকা। আবার অন্যদিকে আমি যদি দ্বিতীয় অংশীদারেরটা করি, সেক্ষেত্রে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 20,000 টাকা। এখন এই 20,000 টাকা কীভাবে পাইছি?
5 দিয়ে 50কে ভাগ করো, 10,000 হয়, 10,000 দিয়ে আবার 2কে গুণ করো। তাহলে এই যে 20,000 টাকা আসলো এটা হচ্ছে ছোট, আর এই যে 30,000 টাকা আসলো এটা হচ্ছে বড়। তো আমাদের এখানে বলছে কার মুনাফা বড় হবে বা কত হবে, সেটা হচ্ছে 30,000 টাকা। 3 নম্বর প্রশ্নে দেখো, রহিম, করিম, হাসান মূলধন দেয় যথাক্রমে 50, 30, 20। এখন মোট লাভ 1 লাখ টাকা হলে রহিমের অংশ কত হবে? এখন রহিম কোথায় আছে দেখো তো, রহিম আছে হচ্ছে প্রথমে, এবং তাদের মূলধনের উপর ছিল কত? 50, 30, 20। তোমরা যদি এখানে দেখো তাদের টোটাল মূলধনকে যদি আমি আনুপাতিক হারে ভাগ করি, যেমন রহিমের ছিল 50,000 টাকা, এরপর আমাদের রহিমের ছিল 50,000, করিমের ছিল হচ্ছে 30,000 ও হাসানের ছিল 20,000। এখন দেখো এই অ্যামাউন্ট না থেকে অন্য অ্যামাউন্টও থাকতে পারে। তো মূলধন অনুসারে যদি অনুপাত ভাগ হয়ে থাকে তাহলে এই শূন্যগুলো সব কেটে দাও তোমরা, তাহলে দেখো তো তোমরা কত কত পাও? 5:3:2 প্রত্যেকের মুনাফা পেয়ে গেলাম। এই আনুপাতিক রাশিটাকে তোমরা এইভাবে ভেঙে নিবা। প্রত্যেকটা রাশির যদি আমরা যোগ করি তাহলে 5, 3, 2 আমার টোটাল আসে কত? 10। এখানে রহিমের অনুপাত ছিল কত? 5। তাহলে রহিমের মূলধন কত হবে, এই রহিমের মুনাফা কত হবে, এটা বের করার জন্য আমাদের যে লাভের অংশটা আছে সেই লাভের অংশটার সাথে আমরা গুণ করব কি? আনুপাতিক রাশির যোগফলের সাথে রহিমের অনুপাত। রহিমের অনুপাত হচ্ছে 5, তাহলে ভাগ করলে এখানে আসবে 50,000 টাকা। তাহলে রহিমের মুনাফা কত আসবে? 50,000। এছাড়া যদি আমাদের অন্য কোনো অনুপাত দেয়া থাকে, যেমন মূলধন অনুপাতেই থাকে শুধু অ্যামাউন্টটা আলাদা, সেক্ষেত্রে তোমরা এইভাবে ভাগ করে বের করে নিবা। এইটাই হচ্ছে তোমাদের দেখানোর বিষয় ছিল। এরপরে তোমরা যদি একটু খেয়াল করো, 4 নম্বর কোশ্চেনে বলছে 2 অংশীদার লাভ সমানভাবে ভাগ করলে 1 লাখ টাকা লাভের প্রত্যেকে কত পাবে? তাহলে 50,000 টাকা পাবে, কারণ সমান ভাগে ভাগ করা হয়েছে। অর্ধেক করলে যা হয়, সমান ভাগে ভাগ করা হইলে যদি 2 জন অংশীদার থাকে সেক্ষেত্রে তোমরা 2 দিয়ে ভাগ করবা, 3 জন অংশীদার থাকলে 3 দিয়ে ভাগ করবা, 4 জন অংশীদার থাকলে 4 দিয়ে ভাগ করবা, সমান ভাগে বলছে তাই। রহিম 60,000 টাকা এবং করিম 40,000 টাকা মূলধন দেয়, মোট লাভ 50,000 টাকা হলে রহিম কত পাবে? একজন 60,000 টাকা দিছে, একজন দিছে 40,000 টাকা, তাহলে মোট লাভ যদি 50,000 টাকা তাহলে কত টাকা পাবে? ওই একইভাবে আমরা ভাগ করব। দেখো এখানে একটু অ্যামাউন্ট আমরা ভিন্ন করে দিছি, আগে রাউন্ড ফিগার ছিল। তো 60,000 টাকা যদি একজন দিয়ে থাকে, আরেকজন যদি 40,000 দিয়ে থাকে, তাহলে তাদের অ্যামাউন্ট কত হবে? 60, 40 যদি ভাগ করে আমরা শূন্যগুলো সব কেটে দিই তাহলে আমাদের মূলধন অনুসারে অনুপাত আসবে 6:4, এটার যোগফল আসবে 10। এখন একজনেরটা হবে 10/6, এটার সাথে মোট লাভ গুণ করবা, আবার আরেকজনেরটা হবে 10/4, এটার সাথে মোট লাভ গুণ করবা। গুণ করলে তোমরা পেয়ে যাবা কার অংশ হবে। এখন এখানে আমাদের বের করতে বলছে কার অংশ। মোট লাভ 50,000 টাকা হলে রহিম কত পাবে? তাহলে মোট লাভ যেহেতু আমাদের 50,000 টাকা বলতেছে, তাহলে 50,000 টাকা রহিমের অনুপাত ছিল 6, সেটা আমরা বের করছি মূলধন অনুপাতে। 10 দিয়ে 50কে ভাগ করলে 5 হবে, 5,000 হবে। 5,000-এর সাথে আমরা যদি 6 গুণ করি তাহলে হবে 30,000 টাকা। তাহলে আমরা বলতে পারি এখানে রহিমের মুনাফার অংশ হবে 30,000 টাকা। 6 নম্বর কোশ্চেনটা যদি তোমরা খেয়াল করো, অংশীদারের চুক্তি না থাকলে 1,20,000 টাকা লাভ 3 অংশীদার কিভাবে ভাগ করবে? অংশীদারি চুক্তি না থাকলে, যদি চুক্তি না থাকে তাহলে 1,20,000 টাকা 3 জনের মধ্যে কিভাবে ভাগ হবে? সমানভাবে। করিম 40,000 টাকা, যদি তোমরা 7 নম্বর কোশ্চেনটা দেখো, করিম 40,000 টাকা এবং হাসান 60,000 টাকা মূলধন দেয়, মোট লাভ 1 লাখ টাকা হলে হাসান কত পাবে? করিম 40,000 টাকা, হাসান 60,000 টাকা। এটাও ঠিক ওই একই রকম ভাবে আমরা ভাগ করব। যদি মূলধনের অনুপাত 8:7 ভাগে লাভ ভাগ হয় এবং মোট লাভ যদি 75,000 টাকা হয়, তবে বড় অংশীদার কত? বড় অংশীদার আমাদের এখানে লাভের অনুপাতটা কত বলছে? 8:7। তাহলে আমাদের মুনাফা বন্টন হবে 8:7। 8:7 হলে আমাদের মুনাফার যোগফল কত হবে? আনুপাতিক রাশির যোগফল হবে 15। এবার
আমাদের বড় অংশ কোনটা? বড় অংশ হচ্ছে 8। তাহলে আমরা এই 15/8-এর সাথে গুণ দেব আমাদের লাভের অংশ। এখন মোট লাভ, আমাদের অংশীদারি ব্যবসার মোট লাভ এখানে কত টাকা ছিল? মোট লাভ ছিল হচ্ছে আমাদের 60,000 টাকা। 60,000 টাকা ছিল আমাদের। তাহলে এখন আমরা এখানে লিখবো হচ্ছে 60,000 টাকা। মোট লাভ যেহেতু 60,000 টাকা, এখন এই 15 দিয়ে 60,000 ভাগ করলে আমরা কত পাবো? 4,000 টাকা। 4-এর সাথে 8 গুণ করলে আসবে 32,000 টাকা। ও আচ্ছা, সরি, আমি একটু ভুল বলে ফেলছি। এখানে 60,000 টাকা না, 75,000 টাকা হবে। তাহলে 75,000 টাকাকে 15 দিয়ে ভাগ করে তোমরা কত আসবে? 5×15=75। তাহলে আমাদের আসবে 5,000 টাকা। 5-8 40,000 টাকা। তাহলে বড় অংশীদারের মুনাফার অংশ হবে 40,000 টাকা। দেখো আমাদের এখানে সঠিক উত্তর দেওয়া আছে 40,000 টাকা। 9 নম্বর প্রশ্ন, 90,000 টাকা লাভে তিনি 3 অংশীদার। লাভের পরিমাণ হচ্ছে কত? 90,000 টাকা। আর অংশীদার কয়জন আমাদের? 3 জন। এখন এখানে বলছে দ্বিতীয় অংশীদার কত পাবে। দেখো দ্বিতীয় অংশীদারের অনুপাত কত ছিল? আমাদের এখানে অনুপাত ছিল হচ্ছে আমাদের 9 নম্বর কোশ্চেনে অনুপাত হচ্ছে 2:3:4। অনুপাত যদি 2:3:4 হয়, তাহলে আমাদের আনুপাতিক রাশির যোগফল কত আসবে? 9। এখন আমাদের দ্বিতীয় অংশীদার কত আছে? দেখো যে প্রথমে আছে সে হচ্ছে প্রথম অংশীদার, যে দ্বিতীয়তে আছে সে হচ্ছে দ্বিতীয় অংশীদার, আর যে তৃতীয়তে আছে সে হচ্ছে তৃতীয় অংশীদার। তাহলে আমাদের এটা যদি দ্বিতীয় অংশীদার হয়, আমরা আমাদের মোট লাভকে অর্থাৎ 90,000 টাকার সাথে গুণ করব আমাদের এই টোটাল আনুপাতিক রাশির যোগফলের সাথে দ্বিতীয় অংশীদারকে। তাহলে আমাদের টাকা আসবে কত? 30,000 টাকা। তাহলে দ্বিতীয় অংশের মুনাফা কত টাকা? 30,000 টাকা। এরপরে 10 নম্বর কোশ্চেনটা যদি তোমরা দেখো, 60,000 টাকা ক্ষতি 2 অংশীদার সমানভাবে ভাগ করলে প্রত্যেকের ক্ষতির পরিমাণ কত? 60,000 টাকা যদি ক্ষতি হয় আর 2 অংশীদার সমান ভাগে ভাগ করে, তাহলে প্রত্যেকের ক্ষতির পরিমাণ হবে 30,000 টাকা করে। যেভাবে লাভটাও আমরা সমানভাবে নেব, ক্ষতিটাও ওভাবেই নেব। তাহলে 60,000-কে 2 দিয়ে ভাগ করলে তোমরা পেয়ে যাবা। এটা ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ে নিয়ে সাজানো কিছু এমসিকিউ। এরপর আমরা চলে যাব আমাদের যৌথ মূলধনী কোম্পানি ও যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী, যেটা হচ্ছে চতুর্থ পঞ্চম অধ্যায় নিয়ে। এই দুইটা অধ্যায়কে আমি একসঙ্গে করে কাজ করছি। এটা একই রকম। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যে সকল আর্থিক অবস্থার বিবরণী ছিল ওগুলোর মতোই। আর চতুর্থ অধ্যায়ে আমরা জানি শুধুমাত্র শেয়ার নিয়ে আমাদের কাজ করতে হয়। এখানে বিভিন্ন ধরনের শেয়ার থাকে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার। তোমরা যারা পড়ছো তারা খুব ভালো করে জানো। এবং এখানে কিছু শব্দ আছে, অবহার, অধিহার, এগুলো নিয়ে আমাদের প্রশ্ন হবে। তো আমরা চলো এমসিকিউটা দেখি। 1 নম্বর কোশ্চেনে বলছে যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন কোথায় করা হয়? যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন করা হয় কোম্পানির রেজিস্ট্রারের দপ্তরে। যৌথ মূলধনী কোম্পানি প্রতিষ্ঠার প্রধান দলিল কোনটি? সমঝোতা স্মারক। শেয়ার হোল্ডারদের দাম কেমন হয়? শেয়ার হোল্ডারদের দায় কেমন হয়? শেয়ার হোল্ডারদের দায় হয় সীমিত। কোম্পানির আয় ব্যয় দেখানো হয় কোথায়? আয় বিবরণীতে। কোম্পানির সম্পদ দায় কোথায় দেখানো হয়? ব্যালেন্স শিটে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী। 6 নম্বর কোশ্চেনটি যদি দেখো, শেয়ার ইস্যু করলে কোম্পানি কি পায়? শেয়ার ইস্যু করলে কোম্পানি পায় কি? মূলধন। প্রাথমিক শেয়ার ইস্যু হয় কখন? শেয়ার মার্কেটের মাধ্যমে। কোম্পানির বার্ষিক আর্থিক বিবরণী প্রস্তুত করে হিসাব বিভাগ। আর্থিক বিবরণীর মূল উদ্দেশ্য কি? ব্যবসায়ের আর্থিক অবস্থা প্রকাশ করা। শেয়ার হোল্ডার কারা? শেয়ার হোল্ডার হচ্ছে শেয়ার ক্রয়কারী, অর্থাৎ যারা শেয়ার ক্রয় করে তারাই হচ্ছে শেয়ার হোল্ডার। এবার কিছু ম্যাথ রিলেটেড এমসিকিউ দেখো, চতুর্থ পঞ্চম অধ্যায় ভিত্তিক। কোম্পানি 1 লাখ টাকার 10 টাকা মূল্যের 5,000 শেয়ার ইস্যু করলো। দেখো এখানে কি বলছে? 1 লাখ টাকা মূল্যের 10,000 টাকার 10 টাকা মূল্যের 5,000 শেয়ার ইস্যু করলো। তাহলে আমাদের এখানে বলছে ইস্যু করলে কত টাকা মূলধন হয়?
কত টাকা মূলধন হয়। এখন মূলধন কত টাকা হয় এটা বের করার জন্য আমাদের কি দরকার, তোমরা যদি 1 নম্বর প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো, আমাদের এখানে কি বলছে, কোম্পানি 1 লাখ টাকা মূল্যের আমাদের টোটাল মূলধনের পরিমাণ হচ্ছে আমাদের শেয়ার ইস্যু করা হয় কত, 10 টাকা মূল্যের 5000 শেয়ার। তাহলে আমরা 10-এর সাথে গুণ করব 5000, তাহলে এখানে কত আসবে, 50,000 টাকা। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে 50,000 টাকা। এরপরে 100 টাকা মূল্যের শেয়ার 120 টাকা ইস্যু করলে প্রিমিয়াম কত টাকা। দেখো এখানে একটা নতুন শব্দ আসছে, সেটা হচ্ছে প্রিমিয়াম। 100 টাকা মূল্যের শেয়ার আমরা যদি 120 টাকা ইস্যু করি তাহলে আমাদের প্রিমিয়াম মূল্য কত। এই প্রিমিয়াম মূল্যটাই হচ্ছে আমাদের অধিহার, যেটা আমি তোমাদের শুরুতেই বলছিলাম এই অধ্যায় শুরু করার পূর্বেই, যে আমাদের এই চতুর্থ অধ্যায়ে কিছু শব্দ আছে, শেয়ার অবহার, অধিহার, এরপর হচ্ছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, জিরো কুপন বন্ড শেয়ার। তো এই যে আমাদের যে শেয়ারটা আছে অধিহার, এখানে যেটা হয়েছে তোমরা যদি একটু খেয়াল করো, আমি 100 টাকার শেয়ারটা আমি বিক্রি করছি কত টাকা, 120 টাকা। কত টাকা বিক্রি করছি, 120। তাহলে আমি এখানে কত টাকা বেশি নিলাম, 20 টাকা। এই 20 টাকাই মূলত আমাদের অধিহার, এই 20 টাকাই মূলত আমাদের কি, অধিহার। অর্থাৎ আমরা মূল্য থেকে বেশি নিছি। আর অবহার কি, অবহার হচ্ছে যেমন ধরো আমার 100 টাকার একটা শেয়ার আমি বিক্রি করছি 90 টাকা, কারণ আমার ব্যবসার ওরকম সুনাম নাই, রেপুটেশন নাই। তাহলে আমি এখানে কত টাকা কম নিলাম, 10 টাকা। এই টাকাটাকে বলা হয় অবহার। এরপরে তোমরা যদি 3 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, এখানে বলছে 1000 শেয়ার 15 টাকা করে ইস্যু করলে মূলধন কত। একদম সহজ, আমরা 1 লাখের সাথে 1000-এর সাথে 15 গুণ করে দেব। কোম্পানি 8000 টাকা আয় এবং 50,000 টাকা ব্যয় করলে লাভ কত। যদি 80,000 টাকা আয় করে আর 50,000 টাকা ব্যয় করে তাহলে কোম্পানির লাভ হবে 30,000 টাকা। আমরা সোজাসুজি বিয়োগ করে দিলে উত্তরটা পেয়ে যাব। আয় 60,000 টাকা, ব্যয় 45,000 টাকা হলে লাভ কত টাকা। আয় যদি আমাদের 60,000 টাকা হয় আর ব্যয় যদি 45,000 টাকা হয় তাহলে তো লাভ হবে 15,000 টাকা। এরপরে 6 নম্বর কোশ্চেনটা যদি দেখো, শেয়ার আবেদন বাবদ 50,000 টাকা পাওয়া গেছে বরাদ্দ, বরাদ্দ বাবদ 30,000 টাকা এবং কল বাবদ 20,000 টাকা হলে মোট কত টাকা সংগ্রহীত হয়েছে। শেয়ার আবেদন বাবদ পাইছি আমরা কত টাকা, 50,000 টাকা। আর আমাদের কিছু বরাদ্দ করা ছিল, অর্থাৎ যেগুলো নিজেরা দিয়ে থাকি, এইটা যোগ করলে হবে 30,000 টাকা। আর কল বাবদ যে 20,000 টাকা পেলাম, এগুলো যোগ করলে হবে কত টাকা, 1 লাখ টাকা। কিন্তু এখানে দেখো প্রশ্নের মোটটা ঘুরে গেল কোথায়, এখানে উত্তর হবে 50,000 টাকা। শেয়ার আবেদন বাবদ 50,000 টাকা পাওয়া গেছে, আমাদের এখানে প্রশ্ন ছিল মোট কত টাকা সংগ্রহীত হয়েছে। এই যে শেয়ার আবেদন বাবদ 50,000 টাকাটা যে আসছে, এই টাকাটা আসছে কিভাবে, বরাদ্দ আর হচ্ছে কল বাবদ। আমাদের বরাদ্দ ছিল 30,000 টাকা আর 50,000 টাকা হচ্ছে কল পাইছি আমরা, বিভিন্ন জায়গা থেকে আবেদন আসছে, এই হচ্ছে 50,000 টাকা। এরপরে কি বলছে, কোম্পানির মোট সম্পদ 1,50,000 টাকা এবং দায় 50,000 টাকা হলে মূলধন কত। যদি কোম্পানির মোট সম্পদ 1,50,000 টাকা হয় তাহলে দায় 50,000 টাকা হলে মূলধন কত। দেখো আমরা সবাই জানি যে আমাদের সম্পদ থেকে দায়ের পরিমাণটা মাইনাস করে দিলে মূলধন পাওয়া যায়। একটি কোম্পানির আয় 2 লাখ টাকা এবং ব্যয় হচ্ছে 1,50,000 টাকা, তাহলে নিট মুনাফা কত। কোম্পানির আয় যদি 2 লাখ টাকা হয় আর ব্যয় যদি 1,50,000 টাকা, তাহলে 2 লাখ বিয়োগ হচ্ছে 1,50,000, তাহলে আমাদের টাকার পরিমাণ আসবে 50,000 টাকা। 9 নাম্বার, 2000 শেয়ার 10 টাকা মূল্যে এবং 5 টাকা প্রিমিয়ামে বিক্রি করলে মোট সংগ্রহ কত। একটা জিনিস ভালো করে বুঝো, আমাদের এখানে প্রিমিয়াম মূল্য আছে কত টাকা, 5 টাকা, যেটাকে আমরা বলি অধিহার। হ্যাঁ,
আর আমার প্রত্যেকটা মূল্য ছিল কত টাকা? 10 টাকা। তাহলে 10 প্লাস যোগ করলে আমাদের কত আসবে? 15। আর 15-র সাথে গুণ হবে কত? আমাদের শেয়ার ছিল কত? 2000। তাহলে আমাদের টাকার পরিমাণ আসে কত? 30,000। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমাদের যে 10 নম্বর প্রশ্নটা আছে, কোম্পানির মোট আয় 90,000 টাকা, বিক্রয় ব্যয় হচ্ছে 20,000 টাকা এবং অন্যান্য ব্যয় 30,000 টাকা হলে মোট লাভ কত? দেখো, বিক্রয় ব্যয় ও অন্যান্য ব্যয়, আমাদের যত ব্যয় আছে সব ব্যয় আমরা যদি আয় থেকে মাইনাস করে দিই তাহলে তো আমরা লাভটা পেয়ে যাই। তো আমাদের মোট আয় হচ্ছে 90,000 টাকা আর মোট ব্যয় হচ্ছে আমাদের মানে নিট ব্যয় যেটা আছে কোম্পানির বিক্রয় সংক্রান্ত ব্যয় এবং হচ্ছে অন্যান্য ব্যয়, যেমন বিজ্ঞাপন থাকতে পারে, অন্যান্য আনুষঙ্গিক ব্যয়, ভাড়া থাকতে পারে, অফিস ভাড়া। তো এই সব ভাড়া ব্যয়গুলো যদি আমি যোগ করে বিয়োগ করি তাহলে আমার টাকার পরিমাণ আসবে 90 সাথে 50,000 বিয়োগ হবে, তাহলে হবে 40,000 টাকা। এই গেল হচ্ছে আমাদের চতুর্থ ও পঞ্চম অধ্যায় ভিত্তিক কিছু এমসিকিউ। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই রিলেটেড এমসিকিউ আসবে আশা করা যায়। এরপরে আমরা 6 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। 6 নম্বর অধ্যায় আমরা জানি আর্থিক বিবরণী বিশ্লেষণ। এইখানে আমাদের বিভিন্ন জিনিসের অনুপাত বের করতে হয়, যেখানে তারল্য অনুপাত, অ্যাসিড অনুপাত, কার্যকরী অনুপাত, এই জিনিসটা খুবই জরুরি। তড়িৎ, তরল আর হচ্ছে কি কার্যকরী, এগুলো সব হচ্ছে এমন সম্পদ যেগুলো লিকুইড আকারে মাপা হয়, যেমন হচ্ছে নগদ অর্থ, ব্যাংক জমার অর্থ, এগুলো হচ্ছে সব তরল তরল সম্পদ। যেগুলো নগদ টাকার সম্পদ আছে সবই তরল সম্পদ। আচ্ছা, এবার ষষ্ঠ অধ্যায়ের প্রথম এমসিকিউটা যদি তুমি দেখো, আর্থিক বিবরণী বিশ্লেষণ কিসের জন্য করা হয়? ব্যবসায় আর্থিক অবস্থা ও কার্যক্ষমতা মূল্যায়নের জন্য। তাহলে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করি কেন? আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করি এই কারণে যে আমাদের ব্যবসায়ের আর্থিক অবস্থা ও হচ্ছে কর্মক্ষমতা মূল্যায়নের জন্য। আর্থিক বিবরণীর প্রধান দুইটি অংশ কি? আয় বিবরণী ও ব্যালেন্স শিট। আমাদের আর্থিক বিবরণীর প্রধান দুইটি অংশ হচ্ছে কি? আয় বিবরণী ও ব্যালেন্স শিট। আর্থিক বিবরণী বিশ্লেষণের অন্যতম প্রধান পদ্ধতি কোনটি? অনুপাত বিশ্লেষণ। আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণের অন্যতম উপায় হচ্ছে কি? আর্থিক বিবরণী বিশ্লেষণ। বর্তমান অনুপাত অর্থাৎ কারেন্ট অনুপাত বের করার সূত্র কি? সেটা হচ্ছে সম্পদ ভাগ দায়। এই যে বর্তমান অনুপাত, এই কথার সাথে তোমরা পরিচিত না। বর্তমান অনুপাত হচ্ছে চলতি অনুপাত, তোমরা এটা দেখছো। এখন এই চলতিকে যে বর্তমান বলা হয় এটা তোমরা কিভাবে বুঝবা? এই জন্যই এরকম ভাবে এমসিকিউ নিয়ে আসা। যাই হোক, এরপরে লাভজনক পরিমাপের জন্য কোন অনুপাত ব্যবহৃত হয়? আয় অনুপাত। আমাদের কি পরিমাণ লাভ হয়েছে এটা বের করার জন্য আমরা আয় অনুপাত বের করি। আমরা জানি আমাদের আয় হচ্ছে নিট মুনাফা আয় অনুপাত আছে এবং হচ্ছে মোট মুনাফা আয় অনুপাত আছে। এরপরে যদি তোমরা ষষ্ঠ অধ্যায়ের 6 নম্বর কোশ্চেনটা দেখো, আর্থিক বিবরণী বিশ্লেষণ সাধারণত কারা ব্যবহার করে? বিনিয়োগকারী। আর্থিক বিবরণী বিশ্লেষণ সাধারণত কারা ব্যবহার করে? যারা বিনিয়োগকারী আছে, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করবে তারা তোমার এই প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বিশ্লেষণটা তৈরি করে, যে কতটুকু লাভবান তারা হতে পারে ভবিষ্যতে, এটা জানার জন্য। আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে জানা যায়, আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে কি জানা যায়? কর্মচারীর সংখ্যা, ব্যবসায়ের আর্থিক অবস্থা, শেয়ারের দাম, অফিসের ঠিকানা। এখানে কি হবে? ব্যবসায়ের আর্থিক অবস্থা। দায়িত্বশীল ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনটি প্রয়োজন? আমরা যদি দায়িত্বভিত্তিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে চাই আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ করা উচিত। কোনটি আর্থিক বিবরণী অন্তর্ভুক্ত নয়? এখানে সমঝোতা স্মারক, এটা হচ্ছে আর্থিক বিবরণী অন্তর্ভুক্ত নয়। এছাড়া যেটা আছে ব্যালেন্স শিট, আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এগুলো সব আর্থিক বিবরণীর অংশ। অনুপাত বিশ্লেষণের মাধ্যমে কি বোঝা যায়? অনুপাত বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায়ের অর্থনৈতিক স্থিতিশীলতা বোঝা যায়। এই ছিল আমাদের জ্ঞানমূলক 10টি এমসিকিউ। এখন আমরা ষষ্ঠ অধ্যায়ের মানে অংশীদারি আর্থিক বিবরণী বিশ্লেষণের যে অনুপাত বিশ্লেষণ আছে এটার কিছু এমসিকিউ টার্ম দেখবো আমরা। প্রতিষ্ঠানের মোট বর্তমান সম্পদ 50,000 টাকা এবং বর্তমান দায় 25,000 টাকা। তাহলে বর্তমান অনুপাত কত হবে? বর্তমান অনুপাত মানে হচ্ছে চলতি অনুপাত। তাহলে চলতি সম্পদ ও চলতি দায় আমরা যদি ভাগ করে দিই তাহলে তো আমরা অনুপাত পেয়ে যাব। তাহলে আমাদের অনুপাত আসবে 2:1। এরপরে মোট দায় 30,000 টাকা এবং মোট সম্পদ হচ্ছে 90,000 টাকা হলে দায় সম্পদ অনুপাত কত? দায় সম্পদ অনুপাত হবে দায় ভাগ সম্পদ, 30,000 ভাগ 90,000। এখন যদি আমরা 30,000 ভাগ 90,000 করি
আমরা জানি 30,000 দিয়ে 30,000 ভাগ করলে 1 হয়, আর 90,000কে ভাগ করলে 3 হয়। তাহলে আমাদের অ্যান্সার আসবে 1:3। এটা হচ্ছে আমাদের অনুপাত, দায় সম্পদ অনুপাত। আর যদি সম্পদ দায় বলতো তাহলে সম্পদটা আমরা আগে রাখতাম। এরপরে 3 নম্বর কোশ্চেন যদি দেখো, মোট বিক্রয় 1 লাখ টাকা এবং নিট লাভ হচ্ছে 20,000 টাকা হলে নিট লাভ অনুপাত কত? এখন নিট লাভ বের করার সূত্র কি জানি আমরা? নিট লাভ বের করার সূত্র কি? এই যে আমাদের লাভের অংশ যেগুলো আছে এগুলো হচ্ছে পার্সেন্টেজ আকারে বের হয়। এগুলো কি আকারে বের হয়? পার্সেন্টেজ আকারে। আমাদের এখানে নিট লাভ হচ্ছে 20% আর মোট বিক্রয় আছে কত? 1 লাখ টাকা। এখন আমরা যদি এই 1 লাখ টাকাকে ভাগ করি এবং হচ্ছে 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত মুনাফার হার। এখানে আমাদের প্রতিষ্ঠানের মোট মূলধন 80,000 টাকা এবং মোট সম্পদ হচ্ছে 1,20,000 টাকা হলে মূলধন সম্পদ অনুপাত কত? প্রতিষ্ঠানের মোট মূলধন হচ্ছে 80,000 টাকা এবং মোট সম্পদ 1,20,000 টাকা। তাহলে আমাদের কি হবে? মোট মূলধন অনুপাত হবে কি? মোট মূলধন ভাগ মোট সম্পদ। মোট আয় 1,50,000 টাকা এবং মোট ব্যয় হচ্ছে 1,20,000 টাকা হলে নিট মুনাফা কত? আমরা মোট আয় থেকে মোট ব্যয় মাইনাস করে দিলে 30,000 টাকা পাবো। এরপর আমাদের 6 নম্বর কোশ্চেনে দেখো, মোট বিক্রয় 2 লাখ টাকা এবং মোট ব্যয় হচ্ছে 1.5 লাখ টাকা। তাহলে মুনাফার অনুপাত কত হবে? মোট বিক্রয় হচ্ছে আমাদের 2 লাখ টাকা এবং মোট ব্যয় হচ্ছে আমাদের 1.5 লাখ টাকা। তাহলে আমাদের মুনাফার অনুপাত কি হবে? মুনাফার অনুপাত হবে 30%। এরপর বলছে প্রতিষ্ঠানটি স্থায়ী সম্পদ 70,000 টাকা এবং চলতি সম্পদ 30,000 টাকা হলে মোট সম্পদ কত টাকা হবে? আমাদের স্থায়ী সম্পদ যদি 70,000 টাকা হয় এবং চলতি সম্পদ যদি 30,000 টাকা হয় তাহলে এটা যোগ করে দেবো, তাহলে আমাদের 1 লাখ টাকা চলে আসবে। আর আমাদের 8 নম্বর কোশ্চেনে বলছে মোট দায় 60,000 টাকা এবং মূলধন 1,20,000 টাকা। তাহলে দায় সম্পদ অনুপাত কত? তাহলে এখানে 1:2 হবে। এরপরে বিক্রয় 1 লাখ টাকা এবং মোট ব্যয় হচ্ছে 80,000 টাকা হলে লাভ কত? 1 লাখ থেকে আমরা 80,000 মাইনাস করে দেব, তাহলে আমাদের কত বের হবে? 20,000 টাকা, 20%। লাভ কত শতাংশ? এখানে লাভ কত শতাংশ? দেখো লাভের পরিমাণ কত শতাংশ হয়েছে এটা যদি বের করতে চাও, এটা একটু আমি তোমাদের দেখাই দিই যে লাভের শতাংশ কিভাবে বের হয়। তোমরা যদি 9 নম্বর প্রশ্নটা খেয়াল করো, আমাদের বিক্রয় দেয়া আছে এবং হচ্ছে মোট ব্যয়ও দেয়া আছে। এখন আমাদের লাভের শতাংশের পরিমাণ জানতে চাচ্ছে। এখন এটা কিভাবে জানাবো? আমরা লাভের শতাংশ কিভাবে বের করব? লাভের শতাংশ বের করার জন্য আমাদের আগে লাভটা বের করতে হবে। তো আমাদের এখানে বিক্রয়ের পরিমাণ ছিল হচ্ছে 1 লক্ষ টাকা আর আমাদের ব্যয় ছিল 80,000 টাকা। যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসে কত? 20,000 টাকা। এই 20,000 টাকা হচ্ছে আমাদের লাভের পরিমাণ। এটাকে এখন শতাংশ আকারে প্রকাশ করতে হবে। আমি কত টাকা এই 20,000 টাকা লাভ করছি? আমি এই 20,000 টাকা লাভ করছি 1 লক্ষ টাকায়। তাহলে 20,000-এর সাথে আমরা ভাগ করবো এই 1 লাখ আর গুণ দেব 100। আমি লাভ করছি কত টাকায়? 1 লাখ টাকায় 20,000 টাকা লাভ করছি, নাকি 80,000 টাকা লাভ করছি? কত টাকা ব্যবহার করে আমি লাভ করছি? আমার লাভ হয়েছে 1 লাখ টাকা বিক্রয় করে 20,000 টাকা। তার জন্য আমরা এইভাবে সমাধান করব। এখানে তোমরা যদি দেখো এইটা 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 এটা কাটা যাবে, এখান থেকে একটা শূন্য কাটা যাবে, তাহলে 2 আর এই 10 গুণ করলে কত হবে? 20%। এই হচ্ছে আমাদের লাভের অংশ। আমি কত টাকা বিক্রয় করে লাভ করছি সেটার উপর নির্ভর করে ওইটা দিয়ে অনুপাত করে 100 দিয়ে গুণ করবা। আমি আবারও বলতেছি, আমাদের যা লাভ হবে লাভের অংশের সাথে আমরা কি করব? কত টাকা ব্যবহার করে লাভ করছি। আমি 1 লাখ টাকায় এই 20,000 টাকা লাভ হয়েছে। আমার যদি 1,20,000 টাকা লাভ হইতো
তাহলে এখানে 1,20,000-এর সাথে আমরা ভাগ করতাম আমার লাভের পরিমাণটা। 10 নম্বর কোশ্চেনটা যদি দেখো, চলতি সম্পদ 40,000 টাকা এবং চলতি দায় 20,000 টাকা হলে দ্রুত অনুপাত কুইক রেশিও কত হবে? এখন কুইক রেশিও বের করার সূত্র কি? আমাদের যে কুইক অ্যাসেটস আছে, কুইক অ্যাসেটস মানে কি? এখানে চলতি সম্পদ যেগুলো আছে সেগুলো, সেই চলতি সম্পদের সাথে আমরা বিয়োগ করছি চলতি দায়। চলতি সম্পদের সাথে আমরা বিয়োগ করব চলতি দায়। বিয়োগ করার পর আমাদের টাকার পরিমাণ আসবে 30,000 টাকা। তাহলে রেশিও কিভাবে হবে? এখানে আমাদের চলতি দায় ভাগ চলতি সম্পদ বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব। আমাদের আসবে 1.5:1। এখানে কার্যপ্রণালীটা আমি এমসিকিউর ভিতরেই দেখাই দিছি, তার জন্য আর বোর্ডে দেখাইলাম না। এই ছিল আমাদের ষষ্ঠ অধ্যায়ের সকল কিছু। এরপর আমরা জানবো সপ্তম ও অষ্টম অধ্যায়। তো সপ্তম অধ্যায়ে আমাদের কি আছে? সপ্তম অধ্যায় হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। উৎপাদন ব্যয় হিসাব কি? উৎপাদন ব্যয় কি? উৎপাদন ব্যয় হচ্ছে কারখানার মোট ব্যয়। কোনটি উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত? কাঁচামালের মূল্য। শ্রমিকের মজুরি কোন ব্যয়ের অন্তর্ভুক্ত? সরাসরি ব্যয়। কারখানা ভাড়া কোন ব্যয়ের অন্তর্ভুক্ত? কারখানা ভাড়া হচ্ছে উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত। উৎপাদন ব্যয়ের প্রধান উপাদান কোনটি? উৎপাদন ব্যয়ের প্রধান উপাদান হচ্ছে 3টি। এরপর 6 নম্বর কোশ্চেনটি আমরা যদি দেখি, এখানে বলছে নিচের কোনটি উৎপাদন ব্যয়ের অংশ? বিক্রয় কমিশন। উৎপাদন ব্যয়ে কোনটি সরাসরি ব্যয় হয়? সেটা হচ্ছে কি? কাঁচামাল। সরাসরি ব্যয় হচ্ছে কাঁচামাল। আমি যেটা নিয়ে ব্যবসা করব, যেটা আমি উৎপাদন করব, সেটার যে সরাসরি যে প্রোডাক্টটা আছে সেটাই হচ্ছে আমার কাঁচামাল। যেমন আমি যদি ইট তৈরি করি, আমার ইটের প্রধান উপাদান কি? ইটের প্রধান উপাদান হচ্ছে মাটি, তাহলে মাটিটা হচ্ছে আমার কাঁচামাল। এরপর যদি আমি পোশাক উৎপাদন করি, যেমন টি শার্ট বা হচ্ছে বিভিন্ন ধরনের মেয়েদের 3 পিস, তাহলে আমার জন্য হবে কাঁচামাল কি হবে? কাপড়। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি আমি কাপড় উৎপাদন করি, মানে আমি বড় বড় কাপড় তৈরি করি, সেক্ষেত্রে আমার সুতাটা হবে কাঁচামাল। এরপরে দেখো, উৎপাদন ব্যয়ের তথ্য কোথায় প্রদর্শিত হয়? উৎপাদন ব্যয়ের তথ্য উৎপাদন ব্যয় বিবরণীতে প্রদর্শিত হয়। উৎপাদন ব্যয়ের সাথে সংশ্লিষ্ট কোন হিসাব তৈরি হয়? উৎপাদন ব্যয়ের সাথে সংশ্লিষ্ট উৎপাদন ব্যয় হিসাব তৈরি হয়। উৎপাদন ব্যয়ের অপর নাম কি? উৎপাদন ব্যয়ের অপর নাম হচ্ছে প্রস্তুত ব্যয়। এটা তোমরা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এরপরে আমরা এই অধ্যায়ের কিছু ম্যাথমেটিক টার্ম নিয়ে আলোচনা করব। ম্যাথমেটিক টার্মগুলো যদি খেয়াল করো, কাঁচামাল আমাদের 30,000 টাকা, শ্রমিক মজুরি আমাদের 20,000 টাকা, কারখানা ভাড়া 10,000 টাকা, মোট উৎপাদন ব্যয় কত? আমাদের এখানে মোট উৎপাদন ব্যয় হবে হচ্ছে 30 আর 20, এই দুইটার যোগফল। এখানে কারখানা ভাড়াটা হবে না, কারণ কারখানা ভাড়া আমাদের মোট উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত না। এটা হচ্ছে কারখানা উপরি ব্যয় পর্যন্ত আসবে। এরপরে গেল কাঁচামাল খরচ 40,000 টাকা এবং অন্যান্য উৎপাদন ব্যয় হচ্ছে 20,000 টাকা। তাহলে আমাদের মোট ব্যয় কত? হ্যাঁ, মোট ব্যয় হচ্ছে আমাদের, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে সঠিক উত্তরটা হবে 60,000 টাকা। শ্রমিক মজুরি 15,000 টাকা, কাঁচামাল 25,000 টাকা এবং অন্যান্য 5,000 টাকা হলে মোট ব্যয় কত টাকা হবে? এখানে মোট ব্যয় হবে হচ্ছে আমাদের শ্রমিক মজুরি 15,000 টাকা এবং কাঁচামাল 25,000 টাকা। তাহলে 25 আর 15 কত হয় আমাদের? 40,000। 40,000 আর 5,000 মোট ব্যয়। তাহলে মোট ব্যয় যদি 5,000 হয়, তাহলে আমাদের মোট এখানে ব্যয় হবে হচ্ছে তোমার 45,000 টাকা। এখানে এটাও ভুল হয়েছে, এটা টাইপিং এর সময় ভুল হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো কাঁচামাল 10,000 টাকা এবং শ্রমিক মজুরি 5,000 টাকা হলে কারখানা ওভারহেড 30,000 টাকা হলে মোট ব্যয় কত? এখানে কাঁচামাল হচ্ছে আমাদের 10,000 টাকা এবং 5,000 টাকা হচ্ছে মজুরি। তাহলে ওভারহেড যদি 3,000 টাকা হয়, তাহলে আমাদের টাকার পরিমাণ আসবে কত? 18,000 টাকা। পঞ্চম প্রশ্ন, প্রাথমিক কাঁচামাল যদি 50,000 টাকা হয় এবং শেষ কাঁচামাল যদি 20,000 টাকা হলে ব্যবহৃত কাঁচামাল কত? দেখো, আমি 50,000 টাকার কাঁচামাল নিয়ে শুরু করছি এবং সর্বশেষ পর্যন্ত ব্যবহার করছি কত আমি, এবং ব্যবহার করার শেষে আমার অবশিষ্ট রয়েছে 20,000 টাকা। তাহলে আমি ব্যবহার করে ফেললাম কত? 30,000 টাকার কাঁচামাল। বিয়োগ করে দিলেই চলে আসবে। এরপরে 6 নাম্বার যদি ম্যাথমেটিক টার্মটা দেখো,
কারখানা বিদ্যুৎ 8,000 টাকা, মেরামত খরচ 5,000 টাকা হলে মোট ওভারহেড কত? তাহলে মোট ওভারহেড কিভাবে হবে? 8 আর 5 যোগ করে 13,000 টাকা। শ্রমিকের মূল মজুরি 25,000 টাকা এবং অতিরিক্ত বেতন 5,000 টাকা হলে মোট মজুরি কত টাকা হবে? শ্রমিকের মূল মজুরি হচ্ছে 25,000 টাকা এবং অতিরিক্ত তাকে আমি বোনাস দিছি, যেটাকে বোনাস বলা হয়। অতিরিক্ত মজুরি বলতে এখানে বোনাস বোঝানো হচ্ছে। তাহলে বোনাস যাদের আমি দেই সেটাও তো আমার ব্যয়, তাহলে 30,000 টাকা হবে 25 আর 5 যোগ করে। কাঁচামাল 60,000 টাকা এবং মজুরি 40,000 টাকা হলে মোট সরাসরি ব্যয় কত হবে? এখন দেখো, আমাদের এখানে কাঁচামাল হচ্ছে 60,000 টাকা এবং মজুরি হচ্ছে 40,000 টাকা। তাহলে মোট সরাসরি ব্যয় কত হইতে পারে? 60 আর 40 আমরা যোগ করলে কত টাকা পাবো? 1 লক্ষ টাকা। এখানে আমাদের সঠিক উত্তর হবে 1 লক্ষ টাকা। এখানে একটু ভুল হয়ে গেছে, 1,10,000 হয়ে গেছে। উৎপাদন ব্যয় 1 লাখ টাকা এবং বিক্রয় ব্যয় 20,000 টাকা হলে মোট খরচ কত? মোট খরচ হবে 1,20,000 টাকা। উৎপাদন পণ্যের একক খরচ হচ্ছে 500 টাকা হলে 100 পণ্যের মোট খরচ কত? এখানে দেখো, উৎপাদিত পণ্যের একক খরচ 50,000 টাকা, অর্থাৎ আমি একটা পণ্য উৎপাদন করতে গিয়ে আমার 500 টাকা খরচ হয়েছে। তাহলে আমার 100টি পণ্যের মোট খরচ কত হবে? 500 গুণ 100, 50,000 টাকা। এই ছিল আমাদের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণী থেকে কিছু এমসিকিউ। এবার সর্বশেষ অষ্টম অধ্যায় মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, যেটাকে লিফো আর ফিফো বলে। এই অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। মজুত পণ্য কি বোঝায়? বিক্রয়ের জন্য রাখা পণ্য, অর্থাৎ যে পণ্যটা আমি বিক্রির জন্য রেখেছি কোথাও মজুত করে সময় মতো বিক্রি করে দেব। মজুত পণ্য হিসাব রাখার প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে পণ্যের পরিমাণ, অবস্থান ও নির্ণয় করা। আমার পণ্য কি পরিমাণ আছে এটা বোঝা এবং পণ্যটা কোথায় রাখছে। মজুত পণ্য হিসাব রক্ষণের প্রধান দুই পদ্ধতি কি কি? একটা হচ্ছে প্রিপিওড আর একটা হচ্ছে পারপিচুয়াল। এই পারপিচুয়াল আর প্রিপিওড হচ্ছে লিফো আর ফিফো। এরপরে মজুত পণ্য হিসাব রক্ষণের প্রধান দুই পদ্ধতি পড়লাম। 4 নাম্বার, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম মজুরি হিসাব কবে করা হয়? সময় অন্তর অন্তর। পিরিয়ডিক মানে কি? সময় অন্তর অন্তর, থেমে থেমে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে মজুদের হিসাব সারা বছর আপডেট দেওয়া হয়। যদি তোমরা 6 নম্বর কোশ্চেনটা দেখো, মজুত পণ্য রেজিস্টার কি কাজে ব্যবহৃত হয়? মজুত পণ্য রেজিস্টার কাজে ব্যবহৃত হয় পণ্যের আগমন ও বহির্গমনের রাখার জন্য। মজুত পণ্যের অবক্ষয় কি বোঝায়? মজুত পণ্যের অবক্ষয় বোঝায় পণ্যের ক্ষয়ক্ষতি বা মানহীন হওয়া। মজুত পণ্য ক্ষতি হলে কি করতে হয়? মজুত পণ্য ক্ষতি হলে প্রভিশন হিসাব রাখতে হয়। মজুদ হিসাবের সঠিক তথ্য কার জন্য প্রয়োজন? মজুদ হিসাবের সঠিক তথ্য কার জন্য প্রয়োজন? ব্যবসার মালিক ও ব্যবস্থাপকের জন্য। মজুত পণ্য হিসাব রাখার জন্য কোন পত্র ব্যবহার করা হয়? মজুত পণ্য হিসাব রাখার জন্য আমাদের স্টক রেজিস্টার পত্র ব্যবহার করতে হয়। এই ছিল আমাদের অষ্টম অধ্যায়ের কিছু এমসিকিউ। আজকের ক্লাসে তাহলে আমরা কি জানলাম? আজকের ক্লাসে আমরা আমাদের যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 2, 4, 5, 6, 7, 8 এই অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এমসিকিউগুলো ভালো করে করো এবং এই রিলেটেড কিছু ম্যাথমেটিক টার্মগুলো ভালো করে করো এবং বুঝো যে কিভাবে এই ম্যাথমেটিক টার্মগুলো সমাধান করতে হয়। আমি তোমাদের দেখাই দিলাম এবং তোমরা অনুশীলন করো। আশা করি এইরকম প্রসেস থেকেই তোমাদের এমসিকিউ আসবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যাদের ক্লাসটি ভালো লাগলো লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। নতুন নতুন আরও ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা আমাদের লাইভ ক্লাস দেখতে চাও তারা ফেসবুক পেজটি গিয়ে ফলো করে আসতে পারো। এই ছিল আজকের ক্লাস। খোদা হাফেজ। মনে রাখবে, সমাধান এডুকেশন কেয়ার, শিক্ষার সহজ সমাধান।